ইনশিতা ফোন কানে নিয়ে বলল, কী রে পুস্কু, কেমন আছিস? হঠাৎ এখন ফোন দিলি? সব ঠিকঠাক আছে তো? ওপাশ থেকে তুহিনের কন্দুরত আওয়াজ শোনা গেল। নয়নাপুকে পাওয়া যাচ্ছে না আপু। কলেজ থেকে এখনো পর্যন্ত বাসায় ফিরেনি। তোমাদের বাড়িতেও খোঁজ করেছিলাম, কিন্তু ওখানেও নাকি যায়নি। তুহিনের কথা শুনে আঁতকে উঠল ইনশিতা। জেহেরকে দেখার পর সেই যে দৌড়ে এসেছিল, এরপর নয়নিকাকে দেখেনি সে। বাসাতেও যায়নি। তাহলে কোথায় গেল মেয়েটা? ভালো করে খোঁজ নিয়েছিস তো? দেখ, হয়তো কোনো ফ্রেন্ডদের বাসায় গেছে। আমি সবার বাসায় খোঁজ নিয়েছি আপু, কিন্তু কোথাও নেই। এমনকি আপুর মোবাইলও বন্ধ। মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। বাবাও শহরে নেই, যে বলবো। বলেই কাঁদতে লাগলো তুহিন। এদিকে ইনশিতার মাথা হ্যাং হয়ে গেছে। বাড়িতে না গেলে কোথায় বা যাবে? তার মাঝেই আরেকটা আননোন নাম্বার থেকে কল আসে। তুহিনকে সান্ত্বনা দিয়ে ফোনটা কাটতে বলে। আননোন নাম্বারটা কিছু না ভেবেই রিসিভ করে নেয়। হ্যালো বলতে নিবে তার আগে বিপরীত দিক থেকে পরিচিত একটা কণ্ঠ শোনা যায়। হ্যালোই তো। ওপাশ থেকে নয়নিকার কণ্ঠস্বর পেতে ইনশিতা উদ্বিগ্ন হয়ে বলো, নয়ন, তুই তুই কোথায়? সকলে তোকে কত খুঁজেছে জানিস? আর তোর নাম্বার বন্ধ কেন? এটা কার মোবাইল থেকে ফোন দিয়েছিস? তুই কোথায় আছিস সেটা বল। ইতু, শোন, আমি এখন আমাদের পুরনো বাড়িতে আছি। ওখানে কি করছিস? ওখানটা তো অনেক নির্জন। আর তোর কণ্ঠ এমন কাঁপছে কেন? আমি তুহিনকে বলছি, ও তোকে গিয়ে নিয়ে আসবে। কাউকে বলা লাগবে না তো। তোকে একটা কথা বলছি, শোন। তুই যেখানেই আছিস সেখান থেকে কোথাও। হ্যালো, হ্যালো নয়ন, কি বললি? হ্যালো। ওপাশ থেকে ফোন কাটার আওয়াজ এলো। ইনশিতা এই নাম্বারে বেশ কয়েকবার ফোন দিল, তবে কেউই তুলল না। রাফেদ সহ তার বাবা মা চেয়ে আছে ইনশিতার দিকে। ইনশিতার ঘটনাটা খুলে বলল। তার মাঝে আবারও হঠাৎ এই নাম্বার থেকে ফোন আসলো। বিলম্ব না করে ফোন তুলল ইনশিতা। ওপাশ থেকে নয়নিকা বলল, এ তো নয়ন, তুই প্লিজ বাসায় চলে যা। আমি তুহিনকে বলছি। ইতু, তুই একবার আসবি প্লিজ? পুরনো বাড়িটা একবার আসবে? বলেই কান্নায় ভেঙে পড়ল নয়নিকা। নয়নিকার হঠাৎ কান্নায় বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কোনো বিপদ হয়নি তো নয়নের? নয়ন, তোর কি হয়েছে বল আমায়। তুই ঠিক আছিস তো? তুই এখানে চলে আয় তো। কথাটির পরে আরও একটি কথা ফিসফিসিয়ে বলল নয়নিকা। তবে কি বলল ধরতে পারল না ইনশিতা। তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি আসছি। ফোন কেটে দিল ইনশিতা। রাফিদ ফুরুকুসকে বলো, কোথায় যাওয়ার কথা বলছো তুমি? আমাকে এক্ষুনি যেতে হবে ভাইয়া। আমি শিওর নয়নিকে কোনো বিপদে পড়েছে। এত রাতে কিভাবে যাবে? আমি কিচ্ছু জানি না ভাইয়া, কিচ্ছু না। এখন আমাকে যে করেই হোক যেতে হবে। বলেই হু হু করে কেঁদে দিল ইনশিতা। ইনশিতার কান্না দেখে না করতে পারে না চাচি। রাফিদকে ইনশিতার সাথে যেতে বলে। নয়নিকাদের পুরনো বাড়ির ঠিকানা পেতেই সেদিকে গাড়ি এগিয়ে নিয়ে চলল রাফিদ। সারা রাস্তা কেউ একটা কথাও বলেনি। ইনশিতা শুধু ছটফট করছিল আর ওই নাম্বারটাতে ফোন করছিল। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, ওই নাম্বারটা এখন বন্ধ দেখাচ্ছে। আর রাফিদ আর চোখে কয়েকবার ইনশিতাকে দেখে নিল। ইনশিতা বাহিরের দিকে তাকিয়ে থাকায় জানালার কাছে ইনশিতার অবয়ব দেখে নিল রাফিদ। কান্নার কারণে চোখ দুটি ফুলে উঠেছে, মুখ লাল হয়ে গেছে। রাফিদের মনে হচ্ছে এখন বের হয়ে ভালোই করেছে। কিছুটা সময় কাটানো যাবে ইনশিতার সাথে। এছাড়া বাকি সময়টা তো তার সাথেই কাটাতে হবে ইনশিতার। ভাবতে মুচকি হাসি ফুটে উঠল তার ঠোঁটে। ইনশিতার সাথে তার বিয়ে ঠিক হয়ে আছে অনেক আগে থেকে, যদিও এটা ইনশিতা জানে না। একমাত্র ইনশিতার বাবা মা আর ওর বাবা মাই জানে। এছাড়া রাফিদও জানতো না, লুকিয়ে শুনে নিয়েছিল সে। এরপর থেকে ইনশিতাকে দেখলে নিজের মনে অন্যরকম একটা অনুভূতি উপস্থিতি টের পেত সে। এক অন্যরকম ভালো লাগার অনুভূতি, কাউকে বোঝানো যায় না সেই অনুভূতি। বুকের ভিতর মনে হতো দ্রিম দ্রাম করে বেজে চলছে। ইনশিতাকে দেখলে মনে হতো এই মেয়েটাকে নিজের বুকের মাঝে বেঁধে রাখতে। কেন জানি না রাফিদের মনটা বারবার কুড়াচ্ছে। তার মনে হচ্ছে তার ইনশিতাকে কেউ তার কাছ থেকে কেড়ে নেবে। ইনশিতাকে তার কাছ থেকে নিলে তো সে পাগল হয়ে যাবে। ইনশিতাকে বড্ড ভালোবেসে ফেলেছে যে সে। নয়নিকাদের পুরনো বাড়িতে এসে থামলো গাড়িটা। ইনশিতা দৌড়ে বাড়ির ভেতরটা গেল। রাফিদও আসলো পিছনে। ধূলিময় বাড়িটা প্রায় 3 বছর ধরে খালি পড়ে আছে। কোনো সারা শব্দ নেই। অন্ধকারে চেয়ে আছে পুরো ঘরটা। মনে হচ্ছে ভূতের বাড়িতে প্রবেশ করেছে তারা।
মোবাইলের ফ্ল্যাশ অন করে নেয় রাফিদ। হঠাৎ করে ঈশিতার ফোন বেজে উঠল। দেখলো ওই নাম্বার থেকে ফোন এসেছে। উপরের কোণার রুমটায় চলে আয়। প্রচুর পরিমাণে অবাক হলো ঈশিতা। তারা যেখানে এসেছে সেটা নয়নীকে কিভাবে জানলো, আর জানলে ডাক দিল না কেন? বিস্ময় কাটিয়ে দুজনে উপরে ওঠার জন্য ছোট্ট সিঁড়ির দিকে পা বাড়ায়। ঈশিতার ভয়ে পা কাঁপছে অনবরত। আচমকা রাফিদ ঈশিতার হাত নিজের এক হাতের মুঠোয় পড়ে নেয়। ঈশিতা অবাক হলেও কিছুই বলল না। এই ছোঁয়া যেন তাকে বলছে, ভয় পেও না, আমি আছি তো। দুজনেই কোনার রুমটার সামনে পৌঁছালে দরজাটা হাট করে খুলে যায়। ভয় পেয়ে রাফিদের হাত জোরে খামচে ধরে ঈশিতা। রাফিদ ইশারায় শান্ত হতে বলল। তার কেন যেন মনে হচ্ছে তার ঈশিতা এখন তার কাছ থেকে দূরে সরে যাবে। হাতের বাঁধন আরো শক্ত করে চেপে ধরল সে। অন্ধকারের মাঝে হলুদ টিমটিমে স্নান আলোয় আলোকিত হয়ে আছে রুমের মাঝখানটা। ঝাপসা আলোকিত, যার মাঝে মনে হচ্ছে কেউ একজন হাত চেপে মাথা নিচু করে বসে আছে। নয়নিকা। ঈশিতা দৌড়ে গিয়ে নয়নিকাকে ধরে বলল, নয়ন, এই নয়ন, কি হয়েছে তোর? হাতে ব্যান্ডেজ কেন? রাফিদকে ঈশিতার পাশে দাঁড়ালো। নয়নিকা হাত ধরে কাছে। কেঁপে উঠছে তার শরীর। স্নান আলোর মাঝে আরেকজন মেয়ের অবয়ব দেখতে পায় তারা। হাতে কিছু একটা বক্স হাতে দাঁড়িয়ে আছে। এটা তো জেবা। মুখটা কেমন পাংশু হয়ে আছে। দেখে মনে হচ্ছে কোনো অশুভ কিছু ঘটবে, সেই আশঙ্কায় ভয় পেয়ে আছে। তুমি এখানে? কি হয়েছে এখানে? নয়নিকার হাতে ব্যান্ডেজ কেন? আর এখানেই বা তোমরা কি করছো? জেবা কিছু না বলেই রুমের কোণাটার মাঝে চোখ নিয়ে তাকিয়ে রইল সেদিকে। হলুদ স্নান আলোয় রুমের কোণাটা একদম অন্ধকারে ডুবে আছে। দেখা যাচ্ছে না কিছু, তবে চেয়ার তোলার আওয়াজ আসছে। ইজি চেয়ার তুলছে, কেমন অদ্ভুত আওয়াজ করে তুলছে। সেই চেয়ারে থাকা মানুষটাকে শত চেষ্টা করেও ঈশিতা দেখতে পেল না। হুট করেই দু হাতে কান চেপে ধরল ঈশিতা। রাফিদও ধরল নিজের কর্ণদয়। হারমোনিকার সুর ভেসে আসছে ওই ইজি চেয়ারের বসা লোকটার থেকে, তবে সুরটা অদ্ভুতের সাথে ভয়ঙ্কর। বিভিন্ন হরর মুভিতে কয়েকটা সুর থাকে যেগুলো শুনলে ভয়ে শরীরের লোম খাড়া হয়ে যায়, শরীর শিউরে ওঠে। তেমনি এই আওয়াজটা এতটা ভয়ঙ্কর যে ঈশিতার মনে হচ্ছে সে এখানে না আসলেই ভালো হতো। এই ধরনের ঘা হিম করা সুর যে সহ্য করতে পারে না একদম। এমনকি এই ভয়ানক সুরটা রাফিদও সহ্য করতে পারেনি। যদিও সে এসব আওয়াজ ভয় পায় না, তবুও এই আওয়াজটা এমন যে ভয় পেতে বাধ্য করে। নয়নিকা, রাফিদ, ঈশিতা কানে হাত দিয়ে রয়েছে একমাত্র জেবা ছাড়া। সে শুধু চোখ খিচিয়ে আছে। প্রায় বেশ খানিকটা সময় পর সুরটা থামল। ঈশিতার শরীর কাঁপছে। রাফিদ দ্রুত গিয়ে ঈশিতাকে পেছন থেকে আঁকড়ে ধরল, কারণ সে জানে এই ধরনের সুরে ঈশিতার প্যানিক হয়ে যায়, ভয়ে কান্না করে দেয়। তাই তো ছোট থেকে কোনো হরর মুভি দেখে না সে, দেখলেই চিৎকার চেঁচামেচি করে। রাফিদ ঈশিতাকে শান্ত করার জন্য ঈশিতার দু গালে হাত রেখে বলতে লাগলো, ইতু, ইতু তাকাও আমার দিকে, এই দেখে নাও, এই ইতু, এই। ঈশিতার শরীর কাঁপাকাঁপি যেন আরও বাড়ছে। সে কিছুতে শান্ত হতে পারছে না। ঠিক সেই সময় ঈশিতার সামনে এসে দাঁড়ায় কালো রঙের শু পরা একজোড়া পা। ঈশিতা মাথা তুলে তাকিয়ে দেখল লোকটি এক হাতে ছোট একটি হারমোনিকা, আর অপর একটা হাত প্যান্টের পকেটে ঢুকানো। লোকটির মাথার উপর দুলছে হলুদ লাইটটি। ঈশিতা কাঁপা কাঁপা পায়ে দাঁড়ায়। রাফিদও দাঁড়িয়েছে। সে এখন ঈশিতাকে ধরে রেখেছে। তাদের সামনে দাঁড়িয়ে আছে জেহের। জেহেরকে দেখতে চমকে গেল ঈশিতা। ঘাড় কাত করে তাকিয়ে আছে। চোখের দৃষ্টি ভয়ঙ্কর, মনে হচ্ছে চোখ দিয়ে আগুন ঝরছে। জেহেরকে দেখে শরীরে যেন আর শক্তি পেল না ঈশিতা। অবাস হয়ে আসতে লাগলো। রাফিদ শক্ত করে ঈশিতার শরীর নিজের দিকে ঠেস দিয়ে দাঁড় করিয়ে দিয়ে শক্ত করে চেপে ধরল। সামনে থাকা অচেনা এক হিংস্র চোখের অধিকারী মানুষটির দিকে আবদ্ধ তার দৃষ্টি। বিকেলে জেহের ঈশিতাকে খুঁজে না পেয়ে নয়নিকাকে তুলে এনেছিল এই বাড়িটায়। যদিও সে জানতো না যে এটা নয়নিকাদের পুরনো বাড়ি, পরে জেনেছে। নয়নিকা তো চরম রকমের অবাক, তবে নিজে আসার সময় সে টু শব্দটুকু করেনি। কেন করেনি সে নিজেও জানে না। সে তখন জেহেরের মতো সুদর্শন পুরুষকে দেখে ব্যস্ত ছিল। বাড়িটাতে এনে সর্বপ্রথম নয়নিকার গালে ঠাসি একটা চর মেরেছিল জেহের। সেই চরেই যেন হুঁশ ফিরেছিল নয়নিকার, তবে কিছুই বলতে পারছিল না, কারণ তার হাত মুখ আগেই বেঁধে দিয়েছিল জেহের। তারপর ভাঙা কাঁচ নিয়ে নয়নিকার হাতে টান মেরে দিল। যে হাত ঈশিতাকে ধরেছিল সেই হাতে আরও অনেক পোজ দিল সে।
নয়নিকার হাত থেকে টপটপ করে রক্ত ঝরছে। চিৎকার দিতে চেয়েও পারছে না। জেহেরের রাগ বেড়েই চলেছিল। তার মাথায় ঘুরছে কেন মেয়েটা তার রোজের হাত ধরবে। এক পর্যায়ে ক্ষান্ত হয়ে থেমে গেল সে। তার রোজকে নিজের কাছে আনার জন্যই নয়নিকাকে নিয়ে আসা। তাই আগেই নিজের রাগ মিটিয়ে নিল। জেবাকে ফোন করে এইড বক্স আনতে বলো। জেবা আসতেই হতবাক হয়ে যায় নয়নিকাকে দেখে। জেহের ইশারায় বলল নয়নিকাকে ব্যান্ডেজ করিয়ে দিতে। সেও কোনো প্রশ্ন না করে চুপচাপ নয়নিকার হাত ব্যান্ডেজ করে দিল।